কোনোদিন মফস্বলে একরত্তি অখ্যাত স্টেশনে রাত্রি ট্রেন থামলে শেষ রাতের জ্যোৎস্না ঠেলে চা খেয়ে মাটির খুঁড়ি ছুঁড়ে ফেলে দেব প্ল্যাটফর্মে। এমনই ইচ্ছার কথা প্রিয় কবি শামসুর রাহমান তার অনুস্মৃতি কবিতায় লিখেছিলেন। তবে আজ যিনি আমার অতিথি, তার এমন ইচ্ছা না থাকলেও দুর্বিপাকে পড়ে তাকে ট্রেন থেকে নেমে যেতে হয়েছিল মফস্বলের অখ্যাত একরত্তি বনে। তারপর কি হয়েছিল তা তার মুখ থেকেই শুনবো। তবে তার আগে দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা যারা আমাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা তো জানেনই, আর যারা আজ প্রথমবারের মতন এনটিভি লাইভ রাতের আড্ডায় যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, চাইলে এই আড্ডায় আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তার জন্য যেতে হবে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে এই লাইভ পোস্টের উপরের ক্যাপশনে আপনার একটি জুম লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন, অথবা সেই ক্যাপশনে একটি জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চাইলে সেটি ব্যবহার করেও আপনারা আমাদের সঙ্গে এই আড্ডায় যুক্ত হতে পারেন। দর্শক, আপনাদের আর অপেক্ষা করাবো না। আজ যিনি আমার অতিথি হয়ে এসেছেন এই রাতের আড্ডায়, তিনি হচ্ছেন অভিনেতা আরিফিন জিলানী। চলুন কথা বলি তার সাথে। হ্যালো, হোয়াটস আপ? What a fascinating intro. সুন্দর ছিল কিন্তু। আমি শিখছি, একজন আর্টসকে আজকে আমি আমার অতিথির চেয়ারে পেয়েছি, আমি শিখছি। এক্স সব এক্সরাই কিন্তু দারুণ হয়, অনেক কিছু শিখায়। So how is life going on? Alhamdulillah, can't complain. Everything is going great. Alhamdulillah. আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ওয়েল জিলানী ভাই, আজকে আপনার সাথে অনেক আড্ডা দিব, তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমি বলবো না আর্জিং স্টাইলে কিছু বলতে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কিন্তু ইন্ট্রোতে যে আমি দর্শকদের বললাম আপনি দুর্বিপাকে পড়ে ট্রেন থেকে আপনাকে নেমে যেতে হয়েছিল, সেটা যদি দর্শকদেরকে একটু পরিষ্কার করে বলতেন। বনলতা এক্সপ্রেসে আমার খুবই আদরের বউ যমুনা, সে হচ্ছে গিয়ে রেলওয়ের একজন কর্মচারীকে সে বিনা কারণে বলতে খুবই মানে ক্ষুদ্র একটা কারণে সে চপেটাঘাত করে, এবং চপেটাঘাত করার কারণে পুরো রেলওয়ের সবাই আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং আমাদেরকে নানা রকম হ্যাসেলের মধ্যে দিয়ে তারা যাওয়ার একটা উপক্রম তৈরি করে। তো তখন আমরা যেটা করি, ভয়ে পেয়ে আমি ট্রেনের চেইনটা টান দিই, এবং আমি বলতে ফয়সাল ট্রেনের চেইনটা টান দিয়ে সে তার ফুল ফ্যামিলি নিয়ে বোনের ওখানে পালিয়ে যায়। গিয়ে সবাই ওখানে বোনের মধ্যে গান শোনে এবং অপেক্ষা করতে থাকে যে কখন মন্ত্রী দুলাভাই তাদেরকে রেস্কিউ করার টিম পাঠাবে। ওয়েল আই মাস্ট সে দ্যাট আপনাদের দুজনে মানে ফয়সাল এবং যমুনার কিন্তু খুব সুন্দর একটা সময় কেটেছে বনের মধ্যে কাঁথার নিচে। আর আমার মনে হয় সেই সিনটা সবথেকে পিসফুলি আপনারা করেছেন। একদম একদম। খালি একটা জিনিস মনে হইতো কি, যখন ক্যামেরাটা তো সবার কাছ থেকে একবার প্যান করে করে আসতেছিল ওয়ান টেকে, তো আমরা দুইজন ঘুমাইছিলাম না, আমি খালি মাঝে মধ্যে ক্যামেরাটা কই, ক্যামেরাটা কাছাকাছি আসতেছে নাকি দূরে, এভাবে মাঝে মধ্যে করে দেখতাম। এইটাই ঝামেলা ছিল। আদার ওই সিনটা সবচেয়ে ইজি সিন ছিল আমার কাছে, তাই মনে হচ্ছে সব থেকে ইজি সিন, সব থেকে রিল্যাক্সিং সিন ফর আস। একদমই তাই। এবং এরকম আরো অনেক দৃশ্য ধারণের পেছনের গল্প শুনবো আমরা, তবে তার আগে শুরু করতে চাই কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু স্যারের উড়াল দেব আকাশে এই গানের সাথে বনলতা এক্সপ্রেস সিনেমায় আপনি এবং মাই ডিয়ার কলিগ সাবরিন আজাদ ট্রেনের বগিতে নেচেছেন। এই চমৎকার নাচের কোরিওগ্রাফি কে করেছেন? আসলে যখন এই সিনটা নেওয়ার আগের মুহূর্তে আমি এবং তানিম ভাই হচ্ছে উই ওয়্যার ডিসকাসিং। তানিম ভাই বলতেছিল যে কোনো কিছু একটা ফানি কিছু, বুঝছো, মানে এই গানটার সাথে এরকম ফানি কিছু একটা। তানিম ভাই কিন্তু সবসময় খুবই আলোচনা করে এবং আলোচনা সাপেক্ষেই, তুমি তো কাজ করছোই ভাইয়ের সাথে। তো কি করা যেতে পারে ভাইয়া আমাকে বলতেছে, বিভিন্ন জায়গায় দেখো না হলুদে নাচতে পারে না কিন্তু নাচতেছে, এই যে এরকম করে এরকম কিছু করা যায় কিনা। তখন আমার হঠাৎ করে মনে হইলো যে এই ক্যারেক্টারটা জিম করে এই গল্পে, সেটা সে বারবার প্রমাণ করার চেষ্টা করে যে সে জিম করে। সে লাস্টেও তার একটা ডায়লগ আছে জিম করে। সো দেন ওয়াই নট আমরা এই গানের সাথে এই যে বারবেল গার্ল যেটা আছে বা ডাম্বেল গার্ল যেটা আমরা বলি, দুই হাতে আলাদা করলে ডাম্বেল গার্ল, একসাথে করলে বারবেল গার্ল, তো আমরা এইটাই রাখি। খালি জাস্ট এইটা ইম্প্রোভাইজ ছিল অন সেটে, হঠাৎ করে হয়ে গেছে। বাট আইডিয়াটা ওখান থেকে আসছে যে সে জিম করে, সো ডাম্বেল কার্ল দিয়েই এরকম একটু স্যাটায়ার ভাবে আমরা পারফর্ম করি। আপনি ছিলেন এটা কোরিওগ্রাফার তার মানে। অলরাইট, এই গানের দৃশ্য ধারণের পেছনে পুরো গল্পটা শুনতে চাই।
এই গানের দৃশ্য ধারণের পেছনের গল্পটা, আমরা যখন পারফর্ম করতেছিলাম, এভরিওয়ান ওয়াজ মানে লাফিং আউট অফ দেয়ার বেলি, ঠিক আছে? ওখানে মানে তারা হাসতে হাসতে মানে পাগল হয়ে যাচ্ছিল। বাঁধন আপু মাঝে মধ্যে শটের মধ্যে হেসে দিচ্ছিল, আমি যথারীতি খুবই সিরিয়াস, হাসিও খুব সিরিয়াস ভাবে। এবং একটা যেটা হয়েছে, আমাদের ট্রেনটার নিচে তানিম ভাইকে এবং অবশ্যই তানিম ভাইয়ের টিমকে, রাজিম ভাই যিনি পুরো সেটটা তৈরি করেছেন, তাদেরকে একটা সাধুবাদ জানাতে হয়। কারণ এত ডিফারেন্ট ভাবে তারা সেটটা তৈরি করেছেন। এই ট্রেন লাইভ ছিল, মনে হয়নি যে এটা আসলে সেট না, রাইট। ট্রেনটা মানে আমি যখন আমাদের রিহার্সাল হয়, একটু আগের গল্প এটা, তখন আমি তানিম ভাইকে বলতেছিলাম যে ভাই, আমার যে ডায়ালগগুলো আছে এগুলো কি বলার সময় একটু মানে একটু নিজের থেকে জার্কটা দিব কিনা, যে আমরা তো ট্রেনে যাতে ন্যাচারাল লাগতো আর কি, ঠিক আছে? যে কথা বলতেছি, কি অবস্থা আয়শা, ভালো, একটু এরকম থাকলো। তানিম ভাই বলছে তোমার ওটা নিয়ে ভাবা লাগবে না, ওটার ব্যবস্থা আছে। তো সেটার ব্যবস্থা কি সেটা জানলাম শুটিং এর দিন। আমাদের ট্রেনটার নিচে এমন ভাবে স্প্রিং রাখা, যখনই আমরা অ্যাকশনে যাচ্ছি, ট্রেনের দুই মাথায় এডিরা এবং অন্যান্য যারা যারা সেটের সাথে ছিলেন তারা হচ্ছে ওখানে দাঁড়ায় এভাবে নাড়ানাড়ি করতো, যার কারণে অটোমেটিক আমাদের বডিতে একটা জার্ক আসতো। দেখে মনে হইতো না যে আমরা স্টিল কিছুতে আছি, দেখে মনে হইতো যে আমরা এমন কিছু যেটা মুভিং। তো ওই সিনটাতে আমি হচ্ছে কি ওই যে এরকম করে লাস্টে এইভাবে দেই না, তো আমি তো লাফ দিয়ে দিয়ে দিচ্ছিলাম, এতে করে ট্রেনে এমন জার্ক করে চুর হয়েছে। চঞ্চল একবার বলতেছে কি রে মন্ত্রী ছাড়া তো পাড়ায় পালাই গেছে। না, অনেক ভালো মেমোরি ছিল আসলে পুরো সিনেমাটার অংশ হওয়া, শুরু থেকে শেষ পর্যন্ত খুব স্মরণীয়। রিহার্সালের টাইমে, শুটিং এর টাইমে, শুটিং এর পরে যখন রিলিজ হলো, অডিয়েন্সদের উচ্ছ্বাসে, এটা আসলে ভোলার মতো না। আমার লাইফের এটা একটা ল্যান্ডমার্ক। এবং আমার কাছে মনে হয় যে আপনি আসলে অনেক লাকি, কারণ নির্মাতা তানিম নূর ভাইয়ার সাথে আপনি উৎসব এবং বনলতা এক্সপ্রেস পরপর দুটি সিনেমায় কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। নির্মাতার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? ফ্যান্টাস্টিক, ফিনোমেনাল, ম্যাজিক্যাল, ম্যাগনিফিসেন্ট। আর কি কি হইতে পারে, আর কি কি সিনোনিম আছে, মানে ইটস এ কি মানে আনফরগেটেবল এক্সপিরিয়েন্স তানিম ভাইয়ের সাথে কাজ করার। তানিম ভাইয়া খুবই প্রিসাইজ ডিরেক্টর, এবং তানিম ভাইয়ের সবচেয়ে ফ্যান্টাস্টিক জিনিস হচ্ছে গিয়ে ভাইয়ার যে টিমটা, দে আর ভেরি মাচ ওয়েল অ্যালাইন্ড উইথ দ্য হোল স্টোরি, with the whole given circumstances and with all the actors over there, যার কারণে সেটে গেলে আসলে একদম খুব কাম কোয়াইট পরিবেশটা পাওয়া যায়, যেখানে নিজের 200% আমরা দিয়ে ফেলতে পারি। হ্যাঁ, কারণ আমাদের দেশে আমি খুবই ক্ষুদ্র মানুষ, বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে সেটে খুব বেশি হাউকাও হয়। সো এখন একটা ব্যাপার কি, তুমি এটা রিলেট করতে পারবা যেহেতু তুমি নিজেও অভিনয়ের সাথে জড়িত। ধরো প্রোডাকশন বয়ের কিন্তু চিল্লাচিল্লিতে সমস্যা নেই, ডিওপিরও আমার মনে হয় না, ডিওপি ভাই যিনি থাকে তারও চিল্লাচিল্লিতে সমস্যা আছে, চেঁচামেচিতে। বাট আমাদের কিন্তু একটা প্রবলেম হয়, বিকজ উই হ্যাভ টু ডেলিভার ডায়ালগস উইথ প্রপার ইমোশন। And where does the emotion come from? From the experiences, from our feelings. So ওইটাকে গ্রো করা, ঠিক এই সময় পাশ থেকে যদি কেউ চিল্লায় এই এর টিমটা দে, ঠিক আছে, তখন কি হইতে পারে? কিন্তু তারিম ভাইয়ের সেটে এসব হয় না, একদমই না, একদমই না। ভাইয়ার সেটে ভাইয়া অল সেট, ভাই কলতা ভাই একটু ভারী, ঠিক আছে, অল সেট রোলিং, অল সেট বলার সাথেই হচ্ছে গিয়ে সবাই চুপ, কোনোখানে একদম পিন ড্রপ সাইলেন্স। সো সেইখানে আসলে নিজের 200% দেয়ার স্কোপটা থাকে, অ্যান্ড অল অফ আস আই থিঙ্ক গেভ দ্যাট। অ্যাবসলিউটলি রাইট। আপনার হাইট জানি কত? ছেলেদের তো উচ্চতা জিজ্ঞাসা করাই যায়। যায়, উচ্চতাটা করা যায়। কত জানি উচ্চতা? 6 ফুট 2 ইঞ্চি। তো কি করে আপনি ক্ষুদ্র মানুষ হলেন? বিনয়। ওকে, জোকস অ্যাপার্ট, গত ঈদুল ফিতরে আপনার সিনেমা বনলতা এক্সপ্রেসের পাশাপাশি চরকিতে নির্মাতা শিহাব শাহিন ভাইয়ার ওয়েব সিরিজ ক্যাকটাসও প্রকাশিত হয়েছিল। ক্যাকটাসে কাজ করে কেমন লেগেছে? আমি বলবো যে আই এম ভেরি লাকি, আই এম ভেরি ব্লেসড যে আমি আসলে ইন্ডাস্ট্রি সব মানে ফ্যান্টাস্টিক ক্রেজি ব্রিলিয়ান্ট ডিরেক্টরের সাথে কাজ করার আর সুযোগ পাইছি মাল্টিপল টাইমস। সো শিহাব ভাইয়ের সাথে ক্যাকটাসের যে এক্সপিরিয়েন্সটা আমার, মূলত শিহাব ভাইয়ের সাথে এটা আমার সেকেন্ড কাজ। আমার প্রথম কাজ হচ্ছে শিহাব ভাইয়ের সাথে
আসলে সত্যি কথা বললে শিহাব ভাইয়ের সাথে আমার প্রথম কাজ হচ্ছে একটা টিভিসিতে। ওকে ওকে। হ্যাঁ, একটা ব্র্যান্ডেড টিভিসিতে, সেখানে শিহাব ভাই আমাকে ফার্স্ট দেখে। সেখান থেকে শিহাব ভাই আমাকে চুজ করে হচ্ছে তোমার জন্য মন, একটা ওয়েব ফিল্ম করি আমরা, যেখানে আমি খুবই ফানি একটা ক্যারেক্টার ছিল সেটা। হ্যাঁ, সেটার জন্য আমাকে চুজ করে, আমি যশোরের ভাষায় কথা বলি এবং সেই ক্যারেক্টারটা খুব ভাইরাল হয়। হ্যাঁ, পুরো আমার ফেসবুক ফিড ওভারফ্লো হয়ে গেছিল যে যৌতুক না উপহার এসব নিয়ে। আমি ওখানে একটা ডাক্তারের চরিত্র প্লে করি যে হচ্ছে একটু যৌতুক চায় মেয়েদের কাছ থেকে, বাট ওটা উপহার হিসেবে চালাই দিতে চায়। তো সেখান থেকে শিহাব ভাই আমাকে পিক করে নিয়ে ক্যাকটাসে আমাকে অ্যান্টাগনিস্টের রোলটা দেয়। সো ক্যাকটাসে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই চ্যালেঞ্জিং ছিল, বিকজ দ্য ক্যারেক্টার আই প্লেড ওভার দেয়ার হি ডিডন্ট হ্যাভ মাচ ডায়ালগস। সো তার অত ডায়ালগ না থাকার কারণে আমার প্ল্যান ছিল ক্যারেক্টারটাকে নিয়ে যে আমি এমন একটা ক্যারেক্টার ক্রিয়েট করব যাকে দেখলে স্ক্রিনে দর্শকদের একটু ভয় লাগে, মানে একটু শিভারিং হয়, একটু অস্বস্তি লাগে। আমি না, আমার অনেক ছোট থাকতে আমি একটা মুভি দেখছিলাম, সংঘর্ষ। হ্যাঁ, ওই মুভির ভিলেন ছিল হচ্ছে আশুতোষ রানা, যেখানে সে একটা অদ্ভুত ক্যারেক্টার প্লে করে। আমার এখনো মনে আছে, ওই সিনেমাটা এখনো দেখলে একটা কেমন জানি ভয় কাজ করে। সো আমি ওরকম একটা ক্রিয়েট করতে চাইছিলাম, এবং সবচেয়ে ভালো লাগছে কি আমার, যখন এই কাজটা রিলিজ হয়েছে, সামহাউ আই ডোন্ট নো, সাম পিপল এই কমেন্ট করছে যে ভাই এর তো ওই সংঘর্ষের আশুতোষ রানার মতো লাগতেছে, এই হইতেছে সেই হইতেছে, এইসব বলছে। হিউজ কমপ্লিমেন্ট ফর ইউ। আলহামদুলিল্লাহ, ওইটা একটা হিউজ কমপ্লিমেন্ট। সো আমি এরকম একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে চাইছিলাম যে যাকে দেখলে একটু ভয় লাগে। সো সেই জায়গা থেকে আসলে আমার এক্সপেরিয়েন্সটা খুবই অসাধারণ ছিল, খুব কষ্ট হয়েছে, কারণ ফিজিক্যালি খুব চ্যালেঞ্জিং ছিল কাজটা করা, কারণ আমি ওখানে একটা প্রফেশনাল কিলার। সো একটা প্রফেশনাল কিলার ফিজিক্যালি যেমন ফিট থাকা দরকার, যেমন অ্যাজাইল থাকা দরকার, যেমন ক্ষিপ্র থাকা দরকার, আবার অ্যাট দ্য সেম টাইম ফ্লেক্সিবল থাকা দরকার। এই সবগুলো আমাকে ওইটার জন্য রেডি হইতে হয়েছে। আমার সবগুলো স্টান্ট আমি নিজে করছি ওইখানে, দড়ি বেয়ে বেয়ে 3 তলায় ওঠা, প্রায় 2 তলা উচ্চতা সমান, অলমোস্ট 2 তলা উচ্চতা সমান জায়গা থেকে নিচে লাফ দেয়া, অ্যাকশনগুলা করা, ওগুলা স্নাইপিংগুলা করা, এবং ওটা আবার জেনুইনলি ফিল করানো। একটা জিনিস হচ্ছে, আমি তোমাকে একটা পিস্তল ধরাই দিলাম, তুমি বললা গুলি করো তো আপু, কেমন লাগে, তুমি বললে এটা হলো একটা। আরেকটা হচ্ছে তুমি প্রফেশনালি জিনিসটা করে করতেছো, যেন অপোজিটের মানুষটা যে দেখতেছে সে ভাবে না ভাই এ তো তাহলে ওর কাছে ডেইলি গান থাকে। সো এটার জন্য আমাদের একটা বিশাল ক্যাম্পেইনের মধ্যে দিয়ে যাইতে হয়েছে। আমরা পর্যাপ্ত রিহার্সাল করছি। শিহাব ভাইয়ের সাথে টোটাল কতদিন সময় নিয়েছিলেন এই স্নাইপার চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতে? শিহাব ভাইয়ের একটা কাজের ধরন হচ্ছে, ভাইয়ার প্রি প্রোডাকশন অনেক স্ট্রং হয়। ভাইয়া কাজে যাওয়ার আগে রিহার্সাল করে একদম অ্যাক্টিংটা কিরকম উনি চান, কিরকম হবে, একটা সেরকম লেসন 100% উনি দিয়ে দেন। এরপর ভাইয়া সেটে গেলে মাঝে মধ্যে ভাইয়া ইম্প্রোভাইজ করে, সেটে গেলে অনেক সময় ওনার মনে হলো না আমি এটা এভাবে না করে এরকম করলে ভালো হবে, সেটা ডিরেক্ট ওনার ইচ্ছা, কিন্তু ভাইয়া আমাদেরকে ফুল প্রিপেয়ার করে নিয়ে যায়। সো এটার প্রিপারেশন আসলে 1 মাস 2 মাস এরকমই মনে হয়েছিল সব মিলায়। আমি আর মেহজাবিন আপু তো অনেকদিন আমরা করলাম, অ্যাকশন রিহার্সাল গুলো করলাম, স্ক্রিপ্ট রিডিং হয়েছে আমাদের, লুক টেস্ট সব মিলে বেশ অনেকদিনই আমরা এটার প্রি প্রোডাকশনের সাথে জড়িত ছিলাম। বাহ, চমৎকার। তোমার জন্য মন, ক্যাকটাস, ক্যাফে আমব্রেলা, পরপর একই বছরে পরপর 3টি কাজ, একই বছর বা যে পরপর 2 বছর মিলিয়ে পরপর 3টি কাজ শিহাব শাহীন ভাইয়ার সাথে। আই এম সো ব্লেসড। তার সাথে কাজের অভিজ্ঞতা একটু জানতে চাই। ভাইয়ার সাথে কাজের অভিজ্ঞতা হচ্ছে রোডিজের মতো। হ্যাঁ, ওই যে একটা ক্যাম্পেইনের মতো। ধরেন যে কিভাবে বুঝাই তোমাকে, ধরো আইসিসিবি, আইসিএস, আর্মিদের পরীক্ষার নাম কি জানি, আইএসএসবি পরীক্ষার মতো। যে ওখানে যায় না যে এই কয়দিন থাকতে হয়, অনেক চ্যালেঞ্জের মধ্যে যাইতে হয়। ভাইয়ার সাথে হচ্ছে যে কয়দিন থাকবো শুটিং এর টাইম একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? ভাইয়া অনেক সিনসিয়ার, সো ওই সিনসিয়ারিটি থাকতে হবে, কোনো দেরি করা যাবে না, অনসেটে থাকতে হবে, স্ক্রিপ্ট আনতে হবে অবশ্যই বুকে। ভাইয়া একদমই পছন্দ করে না মোবাইলে বসে স্ক্রিপ্ট দেখা, ভাইয়া রাইটিং জিনিসটা পছন্দ করে, যেটা আমার ক্ষেত্রেও এটা খুব কাজে দেয়। আমিও মোবাইলে পড়তে পারি না, আমার একটু বই থাকলে ভালো লাগে, কারণ অনেক কিছু পাশে নোট টোট করা যায়। ভাইয়া হচ্ছে হি ইজ লাইক আ ফাদার ফিগার ফর মি। আমি ভাইয়াকে আমার একটা ফাদার ফিগার মনে করি, কারণ ভাইয়া আমাকে সেভাবেই শাসন করে। ভাইয়া আমাকে সবচেয়ে বকা দেয়, কারণ আমি বিলিভ করি যে ভাইয়া আমাকে অতটুকুই ভালোবাসে, তাই ভাইয়া আমাকে সবচেয়ে বকা দেয়। এবং উনি আমার বেস্টটা চায়, এবং উনি চায় আমি যেন বেস্টটা খুব সহজে বের করে আনতে পারি, এই জন্য উনি আমাকে গাইড করে, বা ওনার সেই ভালোবাসাটা ওনার বকার মধ্য দিয়ে প্রকাশ পায়।
সো আমি ভাইয়ার বকাটা পর্যাপ্ত খাই এবং সেই জন্য আমি খুশি এবং আমি ব্লেসড। এবং হ্যাঁ, ভাইয়ার সাথে তো সবাই কাজ করার জন্য মুখায় থাকে ভাই। সো সেই জায়গায় ভাইয়া আমাকে 3টা ব্যাক টু ব্যাক অসাধারণ প্রজেক্টে সব মাইন্ড ব্লোয়িং ক্যারেক্টারগুলো অফার করছে, যেখানে আগের 2টা তো ইট জাস্ট ব্লু আপ অল দ্য রুফস। সো ক্যাফে আমব্রেলা তো আমি আশা করি ক্যাফে আমব্রেলা নিয়ে আমরা শুনবো, তবে তার আগে একটু থামাতে চাই। একটা বিষয় আমি আসলে জানতেই চাই, বনলতা এক্সপ্রেসে আমরা আপনাকে সহজ সরল তরুণের চরিত্রে দেখেছি, আবার ক্যাকটাস সিরিজে আমরা আপনাকে স্নাইপার চরিত্র আপনি করেছেন। তাহলে কি আমি ধরে নেব যে আপনি শুধু মূল চরিত্র কিংবা পজিটিভ চরিত্রই নয়, সব ধরনের চরিত্রে কাজ করতে চান? একজন অভিনেতা হিসেবে তো তাই হওয়া উচিত, যেটা আমি মনে করি। হ্যাঁ, যে আমি যে শাহরুখ খানের কথা বলি, শাহরুখ খান তার ক্যারিয়ার শুরু করছিল কিন্তু ভিলেন হিসেবে। হ্যাঁ, লেটার অন হি মুভড অন টু ডুইং পজিটিভ রোলস, এবং আমার কাছে এখনো মনে হয় যে সে যদি ওরকম ভালো কোনো অ্যান্টাগনিস্টের রোল পায় সে করবে খুশি মনে। সো আমার মনে হয় যে একজন অ্যাক্টরের এইটাই আসলে ইচ্ছা হওয়া উচিত, কারণ হিরো ধরলাম যে হিরো শুড বি অ্যান অ্যাক্টর ফার্স্ট, আফটার দ্যাট দেন হি ইজ আ হিরো। সো ওই জায়গায় আমার মনে হয় যে আমার অতটুকু এবিলিটি থাকা দরকার যে আই ক্যান প্লে অল দ্য রোলস। আমি সব নিকন্যাকগুলো অ্যাক্টিংয়ের বুঝি, কোনো একটা ক্যারেক্টার পোর্ট্রে করতে গেলে সেইটা আমি কিভাবে করব সেগুলো যেন আমি বুঝি, সো দ্যাট যখন আমার মাধ্যমে বা আমার মধ্য দিয়ে বাংলাদেশ রিপ্রেজেন্টেড হবে তখন যেন সেটা ওরকমই গ্র্যান্ড হয়, ওরকমই ট্রুথফুল হয়, ওরকমই বিলিভেবল হয় এবং ওরকমই লাভেবল হয়। সো হ্যাঁ, আই এম ভেরি মাচ কমফোর্টেবল উইথ ডুইং এনি কাইন্ড অফ লুক্রেটিভ ক্যারেক্টার্স, আই উড সে। হ্যাঁ, যে ক্যারেক্টারগুলোর একটা ভালো ল্যান্ডিং আছে, একটা ভালো ইন্ট্রো আছে, একটা ভালো ইম্প্যাক্ট আছে, দেন ওয়াই নট? অ্যান্টাগনিস্ট হইলে ভালো, প্রোটাগনিস্ট হইলে ভালো। বাহ, রিসেন্টলি আপনি শিহাব শাহীন ভাইয়ের সাথে ক্যাফে আমব্রেলাতেও কাজ করেছেন, বিস্তারিত শুনতে চাই। প্রথমেই আবারও শিহাব ভাইকে একটা ধন্যবাদ দিতে চাই ফর পিকিং মি ওয়ান্স এগেইন। আই হোপ ভাইয়াকে আমি আমার বেস্টটা দিতে পারছি, আই হোপ ওনার ভালো লাগছে। হ্যাঁ, ক্যাফে আমব্রেলাতে কাজ করার অনুভূতি অসাধারণ। এখানে আমি তাকে এখন না বলি, এটা রিলিজ হওয়ার পরে সবাই দেখুক, বাট এখানে এই ক্যারেক্টারটা আমার একটু রোম্যান্টিক ছিল, ওয়ার আই এক্সপ্রেসড মাই লাভ, আই লাভড সামওয়ান, এবং আমাদের মধ্যে কিছু ব্যাপার ঘটে যেটা পরে দেখা যাবে। আমার সাথে এখানে কো আর্টিস্ট হিসেবে ছিল আমিনা, ও হচ্ছে এবার লাক্স চ্যানেল আই সুপারস্টারে শি ওয়াজ দ্য সেকেন্ড রানার আপ। শি ওয়াজ রিয়েলি ভেরি ট্যালেন্টেড, ভেরি মাচ ডেডিকেটেড, কাজের ব্যাপারে খুবই ডেডিকেশনের সাথে কাজ করছে এবং ভালো করার যে একটা আগ্রহ, ওরা তো নতুন, রাইট? হ্যাঁ, সো ওই জায়গা থেকে তারপরেও অন টাইমে, রিহার্সালে সবসময় অন টাইমে থাকতো, সেটেও অন টাইমে থাকতো, এবং ভালো করার একটা আগ্রহ যে আমারটা ভালো হচ্ছে কিনা, ভাইয়া আমি ঠিকঠাক করতেছি কিনা বা দিচ্ছি কিনা, কিংবা ভুল করলে আবার সেটা ভালোভাবে দিতে চাওয়া। সো এগুলো সবকিছুই আমার মনে হয় একটা ভালো আর্টিস্টের লক্ষণ। সো শি ওয়াজ রিয়েলি গ্রেট, আই হোপ সামনে আরো অনেক ভালো করবে। হ্যাঁ, এবং আমার আর ওর পেয়ারটা আমার কাছে মনে হয়েছে আমাদের কেমিস্ট্রি অনেক ভালো হয়েছে, সেটা কো অ্যাক্টর হিসেবে ফিল করা যায়। আই হোপ দর্শকদের অনেক ভালো লাগবে এই গল্পটা, খুবই 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 সুন্দর একটা গল্প। আমরা সবাই ক্যাফে আমব্রেলা দেখার অপেক্ষায় রইলাম। মাস্ট। ওকে, আচ্ছা, কয়েক মাস আগে আপনার অভিনীত ওয়েব সিরিজ হেডলাইন এসেছে। হইচইয়ের 8 পর্বের সিরিজ, এটি নির্মাণ করেছেন পরিচালক এবং আমার অনেক অনেক পছন্দের এডিটর সালেহ সোবহান, অনিম ভাইয়া। সো অনিম ভাইয়ের সাথে তো এটি আপনার প্রথম কাজ ছিল। হ্যাঁ, তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আসলে হেডলাইনের গল্পটা হলো, হেডলাইনটা কি? হ্যাঁ, হেডলাইনের গল্পটা মেইনলি যেটা, সেটা হচ্ছে আমরা তো বনলতা এক্সপ্রেসের এডিটরও ছিল অনিম ভাই, রাইট? সো হেডলাইনে আমার যেটা, সেটা আসলে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি আমাকে স্বাধীন, আমাদের যেহেতু বনলতা এক্সপ্রেস আমরা অনেকদিন একসাথে কাজ করি, সো বনলতা টিমের সাথে একটা অসাধারণ সম্পর্ক হয়েছিল আমাদের, স্বাধীনের সাথে, সামিউলের সাথে, সবার সাথে। হ্যাঁ, উই আর আ ফ্যামিলি নাও, ইভেন নাও। সো তখন স্বাধীন বলল যে এরকম হেডলাইনে একটু একটা ক্যামিওতে, এখানে অনেকেই ক্যামিও দিচ্ছে ভাই, একটা ক্যামিও চাচ্ছি। তো স্বাধীনকে আমি অনেক পছন্দ করি, স্বাধীন এবং সামিউল দুইজনকেই, কজ ওরা এত সুন্দর একটা স্ক্রিপ্ট লেখছে, ঠিক আছে, পছন্দ না করে উপায় নেই। হ্যাঁ, এবং আমি না করতে পারি নাই। সো আমি ভাবলাম যে না, করি জিনিসটা। আমি আই ডিডন্ট ইভেন আস্ক
যে এটা কেমন হইতে যাচ্ছে কি, কারণ অনিম ভাই ডিরেকশন দিচ্ছে, সো ভালো কিছুই হবে। Right. স্বাধীন তারা সবাই মিলে ওটার সাথে জড়িত আছে, সো অফকোর্স ভালো কিছু হবে। সো সেই জায়গা থেকে আমি আসলে হ্যাঁ হ্যাঁ করব। সেই সাথে ওখানে আবার আমার ওয়াইফের ক্যারেক্টার প্লে করে আমারই রিয়েল ওয়াইফ, ঠিক আছে, ঐশী। তো সেই এক্সপেরিয়েন্সটা নিতে গিয়ে হলেও ওই কাজটা করি। সো আসলে জাস্ট একদিনের কাজ ছিল। সো আমাদের বন্ডিংটা বা কেমন লাগলো এটা বলতে গেলে একটু লম্বা সময় কাজ করতে হয়, তখন আসলে আরো ভালোভাবে বলা যায় যে কেমন লাগলো। বাট অনিম ভাই ইজ এ বড় ভাই, বেশ আগের থেকে। সো কোনো আনকমফোর্টেবল কিছু তো ছিলই না, আমরা মিলেমিশে মজা করে, এত প্রেশার নেই ওই শুটিং এ, বিকজ গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, আমার ওরকম ডায়ালগস এর জায়গা নাই। সো আমার জন্য এটা ইট ওয়াজ আ চিল ডে ফর মি। আই ওয়েন্ট, আই ডিড মাই শুট, I had lots of fun, lots of food, and then I just went back to my home. That was it. ওয়েল, ক্যামিও চরিত্রের কথা যখন উঠলো তখন আরেকটু পেছনের দিকে যেতে চাই। 2019 সালে আপনি একটি চলচ্চিত্রে শাপলুডু নামের একটি সিনেমাতে আপনি ক্যামিও চরিত্রে কাজ করেছিলেন। অনেক বছর আগের কথা যদিও আমি জানি, কিন্তু প্রথম সিনেমা তো প্রথম সিনেমা। ওটাকে আসলে হ্যাঁ ক্যামিও বলা যাবে না, তখন তো প্রথম কাজ। ক্যামিও তো একটু স্টার হয়ে গেলে আসলে দেয়, ছোট একটা ক্যারেক্টার প্লে করছিলাম। ওই সিনেমারই অভিজ্ঞতাটা ছোট্ট করে জানতে চাই, কারণ যতদূর আমার মনে আছে যে যতটুকু কাজই আপনার থাকুক না কেন সেটা বেশ চ্যালেঞ্জিং ছিল আসলেই। হ্যাঁ, রাইট। সো সেই অভিজ্ঞতার গল্পটাই ছোট্ট করে শুনতে চাই। আমার লাইফে না কখনো কোনো ইজি কাজ আসে নাই, এই অনিম ভাইয়ের এটাই ইজি কাজ ছিল একমাত্র, যেখানে আমার কোনো প্রিপারেশন নেওয়া লাগে নাই। ওকে, এটা ভালো ঠিক ছিল। আছে, এটাই একমাত্র আমার লাইফের মনে হয় কাজ যেটা খুব ইজি ছিল, যেটাকে নিয়ে আমার কোনো ইয়া করতে হয় নাই, কোনো প্যারা নিতে হয় নাই। বাট আদার দ্যান দ্যাট আমি যাই করছি এখন পর্যন্ত প্রত্যেকটা কাজ খুব চ্যালেঞ্জিং ছিল। এই যে তোমার জন্য মনের জন্য যশোরের ভাষা শিখতে হয়েছে, ক্যাকটাসের জন্য নিজেকে ফিজিক্যালি রেডি করতে হয়েছে, চক্র 3-এ সেইখানে মানে চক্র 2-এ, সরি 3 আসবে সামনে, আগে আগেই বলে ফেলতেছি। আচ্ছা, চক্র 2-এ এই বিকি জায়েদ ভাই 3-এর কথা বলছি, রাইখেন কিন্তু। তো চক্র 2-এ যেটা কাহিনী সেটা হলো হচ্ছে গিয়ে যে ওখানে আমরা হচ্ছে শাপলুডু নিয়ে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, না যেটা আসতেছিলাম যে আমাদের ওখানে একটা ইয়ার ব্যাপার থাকে, তো শাপলুডুতেও আমার ওটার ব্যতিক্রম হয় নাই, শাপলুডুতেও আমাকে ওরকমই ক্যারেক্টার প্লে করতে হয়েছে। বাট ফার্স্ট লাভের মতো আর কি, মানে ফার্স্ট লাভ ইজ অলওয়েজ ভেরি স্পেশাল, তাই না? এটা ভোলা যায় না। হ্যাঁ, তো শাপলুডু আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। সো শাপলুডু আসলে ওই জায়গা থেকে Were you nervous? Of course. I was sharing the scene with Arifin Shubho bhai, whom we idolize. But for the first time আপনি at least eye contact করতে পেরেছেন। Exactly. হ্যাঁ, exactly, for the first time আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, আমার কো-আর্টিস্ট নাম বলি খালি, আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, আমার কো-আর্টিস্ট হচ্ছে সামনে আরিফিন শুভ ভাই, এই পাশে সালাউদ্দিন লাভলু ভাই, এই পাশে শাহেদ আলী সুজন ভাই, আর আমি ওখানে আঙ্গুল চুষি আরিফিন আমি মাত্র আসছি, ঠিক আছে, প্রথম কাজ করতেছি। বাট না, ওনারা এতটাই মহান এবং ওনারা এতটাই ফ্রেন্ডলি যে একবারও আনকমফোর্টেবল ফিল করতে দেয় নাই নতুন হিসাবে। এর জন্যই এখনো তাদেরকে মানে মন থেকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। সো এক্সপেরিয়েন্স তো অবশ্যই প্রথম ভালোবাসার মতোই, অনেক স্পেশাল, অনেক ভীতিকর, বাট স্টিল অনেক এক্সাইটিং, মেমোরেবল। রাইট। সো এই প্রথম ভালোবাসার একজন মানুষকেই আমরা লাইভ আড্ডা এখন পাচ্ছি। লেটস সি কে আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরিফিন জিলানী ভাইয়া। ভাই আলহামদুলিল্লাহ। আরিফিন জিলানী ভাইয়ার ফার্স্ট লাভের, আমি অনেক ভালো আছি ভাইয়া। যেটা বলছিলাম যে আরিফিন জিলানী ভাইয়ার ফার্স্ট লাভের একজন মানুষ শাহেদ আলী সুজন ভাইয়া আছেন আমাদের সঙ্গে। ভাইয়া, প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে লাইভ আড্ডা যুক্ত হবার জন্য। আর সেই সাথে জানতে চাই আরিফিন জিলানী একজন মানুষ হিসেবে কেমন? আরিফিন জিলানী কঠিন প্রশ্ন। আমি তোর সাথে আসলে তখন থেকে এখন পর্যন্ত কাজ করেছি, ওর ভিতরে কোনো মানে চেঞ্জ দেখিনি আমি। তো সেই জায়গা থেকে মানুষ হিসাবে কেমন বলাটা কঠিন, মানে মানুষ হিসেবে তো চেঞ্জ হয়নি। এটা ভালো নাকি খারাপ আসলে আমি এটা নিয়ে একটু কনফিউশন হতাম। মিস্টেরিয়াস। রিয়েলিটি ওয়াইজ তো চেঞ্জ হওয়া উচিত, মানে স্টারডম আসলে, অনেক কাজ বাড়লে, যেসব বড় বড় ডিরেক্টরদের নামও নিল, যাদের ফাদার ফিগার, ব্রাদার ফিগার, সিস্টার ফিগার, গার্লফ্রেন্ড ফিগার, আরো অনেক রকম ফিগার আছে, তো সেই হিসাবে তো ওর আসলে অনেক ধরনের চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি আসলে।
আই লাভ ইউ ভাইয়া। এই যে আপনাদের ভালোবাসার জন্যই, আপনাদের ভালোবাসাই আরিফিন জিলানী ভাইয়াকে আসলে বদলাতে দিচ্ছে না। না, ভাইয়া ইজ আ লাভেবল পারসন। রাইট। আমরা দুইজন একটা সিরিজের কাজ করতেছি এখন, তো মানে ভাইয়া, আমরা রুমও শেয়ার করি একসাথে, আমাদের ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময় চলে যায়, এন্ড নট ফর আ সিঙ্গেল মোমেন্ট আই এভার ফিল বোর্ড। এবং ভাইয়া জোস, শাসন করা, আদর করা, দুষ্টামি করা, হি ডাজ এভরিথিং। ওকে ভাইয়া, তাহলে এই যে রাত্রেবেলা যে সময়টা আপনারা শুটিং এর পর আসলে একসাথে স্পেন্ড করেন, সেই সময়কার কোনো এমন কোনো তথ্য যেটা আসলে আমরা কেউ জানি না জিলানী ভাইয়ের ব্যাপারে, যদি আমাদের সাথে শেয়ার করতেন। এটা কি পাবলিকলি বলাটা ঠিক হবে? ভাইয়া বড় ভাই, আপনি বলতেই পারেন, আপনি তো আমাদের দুজনেরই বড় ভাই। না, বড় ভাই বলে তো সব কথা বলা যায় না। জিলানি খুব খুব চমৎকার, খুব সুন্দর, কিন্তু ও মানে ঐশীর ফোন আসলে জিলানি কেমন জানি হাত পা কাঁপে, এটা মাঝে মাঝে দেখছি। তো যখন রাতে ফোন আসে তখন আমি দেখি যে জিলানি থাকে না, মানে এটা সবারই হয়, আমিও মনে হয় আমি থাকি না, আমার বউয়ের ফোন পেয়ে। আমি তো আর দেখতে পাই না, জিলানিটা আমি দেখি, এই জন্য আমি বলতে পারি আসলে। যাই হোক, জিলানি তুমি আরো সুন্দর সুন্দর কাজ করো, আরো চমৎকার কাজ করতে থাকো, আমরা আরো সুযোগ পাই, আর ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করো। তুমি সুন্দর অনেক কাজ করছো, যেটা বললা যে সামনের শাহিন ভাইয়ের কাজটার মধ্যে তুমি একটা রোমান্টিক ক্যারেক্টার করছো, তোমাকে অনেক আমার নিজের ভালো লাগবে, কারণ আমি তো আর পারবো না এখন করতে অনেক রোমান্টিক কোনো ক্যারেক্টারের মধ্যে তোমাকে যদি দেখি, আউট অ্যান্ড আউট লাভ স্টোরি, এবং ধরো একটা জেমস বন্ড লাইক একটা কাজের মধ্যে যেখানে তুমি একদম অ্যাকশন হিরো, এরকম ক্যারেক্টারের মধ্যে তোমাকে দেখতে অনেক ভালো লাগতো আমার। আই লাভ ইউ। ইনশাআল্লাহ আমাদের শীঘ্রই দেখা হবে। মে টু। আয়শা, আমাদের কফিটা কবে খাবো আমরা? অবশ্যই, ভেরি সুন, ভেরি সুন। ওকে, আমার তো মনে হচ্ছে আমি আপনাদের সেটেই চলে আসি একদিন কফি সমেত। প্লিজ। আমরা তো Please. আমি আছি, জিলানি আছি, আমরা আড্ডা মারতে মারতে একদিন। একদম। ওকে, গুড নাইট জিলানি, অল দ্য ভাইয়া, বেস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। অল দ্য বেস্ট আয়শা। আল্লাহ থ্যাংক ইউ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ। আমার না মাঝে মাঝে মনে হয় যে আমরা ভীষণ ব্লেসড, কারণ আমরা আমাদের সিনিয়রদের সাথে কথা বলার, কাজ করার সুযোগ পাচ্ছি, True. তাদের অভিজ্ঞতা জানার এবং সেখান থেকে শেখার সুযোগ পাচ্ছি। আমি অনেক ব্লেসড, কারণ আমি যে তাদের সাথে কাজ করতে পারছি, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু, মানে অ্যাক্টিং তো শিখছি, এছাড়া অনেক এটিকুয়েটও শিখছি। আমি জাস্ট একটা নর্মাল কথাই বলি, আমি শেয়ারই করি এটা অন হ্যাঁ স্ক্রিন। প্লিজ। নর্মালি আমরা কি করি যে আমাদের অপোজিট অ্যাক্টরের ক্লোজের সময় অন্যজন থাকতে চায় না। হ্যাঁ, একটা সময় এই আওয়াজটা ছিল হ্যাঁ, আসলে। এখনো অনেক সময় থাকে না, আসলে অনেক সময় থাকে না। আমি আবার এখন পাই, আমি যখন কাজ হ্যাঁ। করতে এসেছি আমি পেয়েছি। তো যেটা হয়, থাকলে সব সময় ভালো হয়। হ্যাঁ, absolutely. ধরো যে আমার ডায়লগ তোমার সাথে, আমার চোখ কিন্তু তোমার দিকে, আমি কথা বলতেছি, তোমার চোখের রিয়াকশন গুলো দেখতেছি, তোমার হয়তো এইদিকে টুইচিং দেখতেছি, তখন আমি ওই জায়গা থেকে আরেকটু রাগ হচ্ছি বা আরেকটু কিছু হচ্ছি, ঠিক আছে? তো যেটা হয়েছিল, আমরা যে কাজ করতেছি অনেকজন, তো হ্যাঁ অনেকগুলো সবারই ক্লোজ এরকম। তো কোন এক সময় আমি দেখলাম যে অনেকেই নেই, তো আমিও মোবাইল টিপতে ডলিজোর আবার ক্লোজ ছিল, তো আবার লাগবে না কেউ, তো আমি মোবাইল টিপতে ওইদিকে চলে গেলাম। শাহিদ হোসেন ভাই রুমে আসলো, এসে বললো খুব বড় সেলিব্রিটি হয়ে গেছো না, খুব বড় সেলিব্রিটি হয়ে গেছো, ইয়ার আরেকজন ক্লোজ দেওয়ার সময় থাকবা না? আমি বললাম যে না ভাই, কেন থাকবো না, আমি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। আপাই বললো যে লাগবে না, আমি যাচ্ছি। পর উনি আমাকে বোঝাইলো, শোনো, থাকলে অনেক ভালো, থাকলে কি হয়, তুমি নিজে তোমার রিয়াকশন গুলো কি হওয়া উচিত ছিল, সামনে এবার যদি কোনো ভুল করে ফেলো, অন্য কাজে গেলে কি হবে, তুমি ওগুলো শিখতে পারবে। এবং আমি দেখলাম আসলেই আমি এই জন্য সবসময় চেষ্টা করি, এটা ভাইদের কাছ থেকে শিখা, এই এটিকুয়েট গুলা, মেকআপ রুমটাকে নষ্ট না করা, মেকআপ রুমটাকে শ্রদ্ধা করা, মেকআপ রুমের মধ্যে ভরপুর খানা দানা এসে মেকআপ রুমটাকে গন্ধ করে ফেলা, এই জিনিসগুলা মানে যতটুকু শিখছি ওনাদের কাছ থেকেই শিখছি এটিকুয়েট গুলা। আমার মনে হয় যে এই মুহূর্তে যারা আমাদেরকে শুনতে পারছেন এবং যারা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আগ্রহী, তারাও আজকে এখান থেকে না একটা শিক্ষা নিতে পারবে, একটা লেসন নিতে পারবে যে কি কি আমার করা উচিত। টু আর্ন রেসপেক্ট ইউ হ্যাভ টু গিভ রেসপেক্ট, রাইট? এটা আমিও সব সময় বলি। যেই জায়গাটায় মেকআপ রুমটা তো তোমার একটা উপাসনার জায়গায় কাইন্ড অফ, ঠিক আছে? এখানে তুমি তোমার অভিনয়টা একটু পরে যাবা, সো এর আগে তো লাস্ট প্র্যাকটিসটা আয়নায় তো ওখানেই দেখো, সো ওই জায়গাটাকে যদি তুমি ডিফাইল করো, সো অবশ্যই ইট উইল হিট ইউ ব্যাক।
সো Absolutely right. এই এটিকেট গুলা অভিনয়ের অনেক কিছু ওনাদের কাছ থেকে শেখা। সো আই এম ভেরি ব্লেসড যে আমি তাদের সাথে আমার ক্যারিয়ারের শুরু থেকেই কাজ করতে পারতেছি। চমৎকার। আমার মনে হয় দর্শকদের ভালোবাসা পাওয়াটাও আশীর্বাদ স্বরূপই, তাই না? হ্যাঁ, অবশ্যই আর অবশ্যই। সেরকম কিছু দর্শক আসলে আপনার জন্য ভালোবাসার বার্তা পাঠিয়েছেন, আচ্ছা। আমরা সেগুলো একটু পড়ে নেই। আচ্ছা। ওকে। থ্যাংক ইউ। এমডি তানভীর মিরাজ লিখেছেন, বনলতা এক্সপ্রেসের প্রতিটা আর্টিস্ট এত মাল্টি ট্যালেন্টেড, বেশ ভালো ছিল আরিফিন ভাইয়ার অভিনয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আই উইল কিপ ট্রাইং মাই বেস্ট। সো আমি যেন আরো ভালো ভালো কাজ দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। সুজন লিখেছেন, ক্যাকটাসে আরিফিন ভাইয়ার অভিনয় প্রশংসনীয় ছিল। থ্যাংক ইউ, হার্টফেল্ট। দোয়া করবেন প্লিজ। রাজু লিখেছেন, চক্র দেখার পর চক্র 2 এর অপেক্ষায় ছিলাম, ওয়েব সিরিজটা প্রচারের পরপরই দেখে নিয়েছি, অসাধারণ ছিল আরিফিন ভাই। থ্যাংক ইউ। কাইদে দিব আমি। আরো বাকি আছে, হোল্ড ইউর টিয়ার্স। ওকে। শাহিন লিখেছেন, বিঞ্জে যে প্রচারিত আরিফিন ভাইয়া অভিনীত 9 এপ্রিল ওয়েব সিরিজে ভাইয়ার অভিনয় অসাধারণ ছিল। 9 থ্যাংক ইউ সো এপ্রিলে মাচ। ছিলেন আপনি? আমি 9th এপ্রিলে ছিলাম। Okay. ওই সময় আসলে ইরেগুলার কাজ করছিলাম, কজ তখন আমি একটা জবের সাথে জড়িত ছিলাম। সো Okay. জব আর অ্যাক্টিং দুটাই ব্যালেন্স করতে খুব কষ্ট হতো। ওকে, সামহাও আমার তাহলে মাথা থেকে এটা বেরিয়ে গেছে। থ্যাংক ইউ Okay. সো মাচ ফর ওয়াচিং আপনি দ্যাট মনে ওয়ার্ক। রেখেছেন, থ্যাংক ইউ সো exactly. মাচ। আমার তরফ থেকে আপনার জন্য ভালোবাসা, এবং আমি নিজেকে ব্লেসড মনে করি যে আপনি আমার কাজটা দেখছেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরো ভালো কাজ করতে পারি। অবশ্যই। হাসিব লিখেছেন, অ্যাক্টিং, কুকিং, মডেলিং অ্যান্ড ডান্সিং, হুইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট? অ্যাক্টিং, ইটিং, নট কুকিং, not cooking but eating. Modeling is not my thing. I was never a model. So র্যাম্পে হাঁটলে কেমন লাগবে, যেহেতু অ্যাক্টর, সো ওটাও করতে পারবো আই হোপ। আর ডান্সিং? Dancing, I love it. So yeah, acting, dancing and eating, not cooking. ওকে, গ্রেট, খুব ভালো লাগলো এটুকু শুনে। এবার কি অনেক প্রশ্ন আমার জমে আছে, ভাবছি প্রশ্ন করব নাকি আরেকটা ফোন কলে ঢুকবো? যেটা তুমি চাও। ওকে, তাহলে ফোনে তো ঢোকার অপশনে আমি একটা ভিডিও কল বরং নিয়ে নিচ্ছি। Okay. সো মাই ডিয়ার কলিগ সাবরিন আজাদ ইজ অন দ্য আদার সাইড। হ্যালো নিতু, হাউ আর ইউ? আমি ভালো আছি, তুমি কেমন আছো আয়েশা? যমুনা। আমি ভীষণ ভালো আছি। হ্যাঁ, আমার পক্ষ থেকে নিতু, জিলানি ভাইয়ের পক্ষ থেকে যমুনা। ওকে। হাই ফয়সাল। হ্যালো ফয়সাল। হ্যালো যমুনা, তুমি ভালো আছো? ভালো আছি ফয়সাল, তুমি কেমন আছো? আমি তোকে অনেক মিস করতেছি যমুনা। আবার ট্রেনে Oh উঠে my যাই, God, চলো। ট্রেনে নাকি ওই বনে থাকবেন আপনারা? আগে তো বনে থাকতে হলে ট্রেনে উঠতে হবে না? গুড ওয়ান। চলো আমরা আবার ট্রেন। হ্যাঁ, ট্রেন এবার মাঝখানে থামায়, এবার আর সুরমা কেউ নিব না, চঞ্চলদা কেউ নিব না, শুধু আমি আর তুমি বনে পালায় যাবো না। হ্যাঁ ঠিক আছে, নাচতে নাচতে পালাই যাবো। আমাকে নিয়ে যেও, আমি পাহারা দিব, একটু বড় কথা নিতে হবে আমার, এবার আগের কাছে হবে না। ঠিক আছে। সাবরিন, তুমি তো অনেক একটা লম্বা সময় তোমাদের বনলতা এক্সপ্রেসের রিহার্সাল থেকে শুটিং পর্যন্ত গিয়েছে, আমি ভাইয়ের মুখে শুনছিলাম। এর আগে তুমি রাতের আড্ডা এসে আমাদের সাথে শেয়ার করেছো, বাট এই মুহূর্তে আমি স্পেসিফিক্যালি জানতে চাই যে জিলানি ভাইয়ার যদি কোনো থাকে না যে আনএক্সপেক্টেড ট্রুথ যদি থাকে, যেটা আমরা কেউ জানি না, আমরা দর্শকরা কেউ জানি না, কিন্তু তোমরা ওই গুটি কয়েক মানুষ শুধুমাত্র লক্ষ্য করেছো, সেই খবরটা যদি, সেই তথ্যটা যদি আমাদের সাথে শেয়ার করে দিতে, আজকে হাটে হাড়িটা ভেঙেই দাও। না, সেটা করা কি ঠিক হবে? বিকজ তাহলে তো আসলে হয় না যে আমার আর জিলানি ভাইয়ের যে ফ্রেন্ডশিপ, যে ট্রাস্ট, ওটা তো আসলে ব্রেক হয়ে যাবে। তোমার আমার ফ্রেন্ডশিপটা, তুমি আমাদের ফ্রেন্ডশিপ, ঠিক আছে, ওইটা আমি তোমাকে গোপনে বলবো, কিন্তু টেলিভিশনে বলবো না। ওকে, আমি সবসময় দেখতাম যে ভাই ভাইকে সাপোর্ট দেয়, প্রথমবার দেখলাম বোন ভাইকে সাপোর্ট দিচ্ছে। ওকে, নাইস নাইস, ভালো লাগলো এই বিষয়টা খুব। বাট আমি আসলে চাই তোমরা দুইজন একসাথে আরো অনেক কাজ করো। তোমাদেরকে সিনেমাতে আমরা দেখেছি, বড় পর্দায় দেখেছি, আমরাও চাই, ট্রাস্ট মি। এন্ড আমি আর জিলানি ভাই কিছুদিন আগে আরেকটা প্রজেক্ট করলাম, আমরা একটা কমার্শিয়াল করলাম, এবং এটা খুবই
খুবই ছিল মজা হয়েছে। এবং ওইটার করার সময়ও আমরা বলছিলাম, ওখানকার সবাই বলছিল, বাকি ক্রুরা, ইভেন ডিরেক্টর বলছিলেন যে আমাদের দুইজনের আসলে একসাথে আরো কাজ করা দরকার। সো হ্যাঁ, আমরা একসাথে কাজ করতে চাই। আর জিলানী ভাইয়ের সাথে কাজ করা সবসময় খুবই মজার অভিজ্ঞতা, সবসময় Thank খুবই you. দারুণ একটা, বিকজ ও যতক্ষণ আসলে অ্যাজ এ কো আর্টিস্ট থাকে, হি ইজ অ্যামেজিং অ্যাজ এ কো আর্টিস্ট। এটা আসলে কোনো তুলনা নাই, কারণ ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর ও এতটাই মজা করে, এত ফান লাভিং একটা পার্সন যে ওর পাশে না তুমি দুঃখ নিয়ে আসলে থাকতে পারবে না বা আপসেট হয়ে থাকতে পারবে না। I agree ইউ on হ্যাভ that. টু লাভ, Absolutely. ইউ হ্যাভ টু লাভ, ইউ হ্যাভ টু স্মাইল। ও এতটাই মানে জয়ফুল একটা মানুষ। সো আমি অনেক লাকি, আমি অনেক হ্যাপি যে আমি ওর সাথে কাজ করতে পেরেছি এবং ইনশাআল্লাহ আমাদের সামনেও কাজ হবে। আর জিলানী ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আমি জাস্ট সবসময় thanks to দোয়া করি you, Sabrin, thanks to you for saying such nice words. I don't know whether I deserve that or not. But আসলে একটা কথা থাকে যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। Right. সো সেই চোখ দিয়ে সুন্দর দেখতে পারে যার চোখটা সুন্দর। সো ইউ হ্যাভ ভেরি বিউটিফুল আইজ। সো এই জন্য তোমার আমাকে ভালো লাগছে। Thank সো ঘুষটা কি অ্যাকাউন্টে নিবা নাকি অন্য কোনো ওয়েতে নিবা? ঘুষ তো বলেই দিলাম, বিউটি আইজ ইন দ্য যেইভাবে প্রশংসা চালাচালি হচ্ছে আমার তো মনে না হচ্ছে যে সাবরিন ইজ আ ফ্যান্টাস্টিক আর্টিস্ট। সাবরিনের সাথে কাজ Absolutely করতে right. পারার আমার এক্সপিরিয়েন্স অসাধারণ। খুবই সিনসিয়ার। ও দুষ্টামি করে, বাট সিনসিয়ার দুষ্টামির কারণে বা মজা করার কারণে সিনসিয়ারিটিতে কোনো ভাটা পড়ে না। অ্যাবসলিউটলি রাইট। সো খুবই ডেডিকেটেড থাকে কাজের সময় এবং কাজটা ভালোভাবে করতে চায়, ওর ক্ষুধাটা আছে ওই ক্ষুধাটা আছে। এবং খুবই ভালো কাজ করে। ও খুব সুন্দর ক্যারেক্টার নিতে পারে। Absolutely, I totally agree with you because of we both shared the screen on together in Frenzy. আই নো। সো ওখান থেকে আসলে আমি ওকে দেখেছি, তো তারপর এরপরে আরেকটা ধারাবাহিক নাটকে আমরা কাজ করেছি একসাথে। তো আমি ওকে দেখেছি যে ও কি পরিমাণ থাকে না চরিত্রটা নিয়ে আর কি ব্যস্ত থাকে, ডুবে থাকে চরিত্রের মধ্যে এক কথায়। আই এগ্রি। সো অনেক অনেক প্রশংসা করলাম। শেয়ারটা আমাদেরকে দিয়ে দিও। আমাকে ব্যাংক অ্যাকাউন্টে দিলে হবে, ভাইয়াকে কিভাবে দিবা? আমাকে বিকাশে দিও। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি ভালো থাকো তোমরা। Okay. থ্যাংক ইউ সো মাচ Okay. দোয়া আমাকে থাকলো। কলে ডাকার জন্য। এবং থ্যাংক ইউ সো মাচ Yes, টু ইউ best আমাদের wishes. সঙ্গে এই রাতের আড্ডায় যুক্ত হবার জন্য। লাভ ইউ। এই যে কো আর্টিস্টদের সাথে একটা যে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ব্লেসিং, এটা অ্যাচিভমেন্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা না থাকে যে এটা আসলে কোনো কিছু দিয়ে আমি জাজ করতে পারবো না, না। কোনো কিছুতে আমি পে অফ করতে পারবো না। আমরা দুষ্টামি করে হয়তো বা বলছি ঘুষ হিসাবে এটা দুইটা, বাট এটা কিন্তু একদমই রিয়েল, একদম মন থেকে আসা কথা। অ্যাবসলিউটলি। মানে আমাদের যোগাযোগটা কি পোস্ট ওয়ার্ক থাকলো কি থাকলো না সেটার থেকে বড় কথা আমাদের কাটানো মুহূর্তগুলো যখনই মাথায় আসে তখনই একটা ভালো কিছুই বয়ে নিয়ে আসে। রাইট। সো এই অনুভূতিগুলো না এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অ্যাবসলুটলি রাইট, আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আমরা হচ্ছি আপনার প্রথম সিনেমার অভিজ্ঞতা নিয়ে শুনছিলাম, অনেক আলোচনার মাঝখানে ঢুকে গেছে। তো আমরা 2019 সালে ছিলাম, তার থেকে আর একটু পেছনে যেতে চাই 2015 সালে। আপনি আরজি হিসেবে সিটি এফএম এ কাজ শুরু করলেন। হ্যাঁ। কেমন ছিল সেই দিনগুলো? আমার না কোনোদিন আসলে আর যে হব এইটা আমার ইচ্ছা ছিল না, Okay. বাট আমি রেডিও শুনতে খুব পছন্দ করতাম। তো নীরব ভাই, আর যে নীরব ভাই খুব ভেরি ফেমাস, তখন হচ্ছে উনি তখন অনেক ফেমাস। তো উনি হচ্ছে এরকম একটা পোস্ট দেয় যেরকম একটা আর যে লাগবে, অডিশন নিবে এইটা সেইটা। তো আমি না জাস্ট আউট অফ কিউরিওসিটি, আমি জানি আমি ওখানে চান্স পাবো না, আমি যাই একটু এটা দেখি না জিনিসটা কি হয়। তো গেলাম, আমার সাথে অনেকজন ছিল। তো আমাদেরকে হচ্ছে একটা স্ক্রিপ্ট রিড করতে দিল। তো আমার সাথে যারা ছিল তারা হচ্ছে সবাই আর্টজের কোর্স টোর্স করা। হ্যাঁ। তো ওরা হচ্ছে অনেক মানে মেথডিক্যাল আর কি, ছাঁচে ফেলা আর কি, যে ওভাবেই কথা বলে ওভাবেই করে। তো আমি ছিলাম ওখানে যে কোনো কোর্স টোর্স কিছুই করি নাই, বাট আর্টজিংটা শুনছি। তো স্ক্রিপ্টটা ছিল আসলে একটু পড়ে শোনাইতে হবে এরকম। আমি এবার আবৃত্তির সাথে জড়িত ছিলাম, আবৃত্তি বা ক্লাসে গল্প পড়া, গল্প বলা এগুলোর সাথে। তো আমি ওইটা আবার পড়ে শুনাই। তো ভাইয়া সবাইকে বাদ দিয়ে আমাকে রেখে আমার সাথে কথা বলে যে তুমি এখন অনেক তুমি আমাদের সাথে থাকো আগামী 3 মাস, তারপর দেখি যদি তুমি রেডি হও দেন তোমাকে আমরা সুযোগ দিব।
এরপর আমি 3 মাস আমি ডাই হার্ড ট্রাই করি এই আর্জিং এর নিকন্যাক গুলা শেখার, রুলস গুলা শেখার, ইন্ট্রো এক্সট্রো বডি কোনটা কি, ঢুকবো কিভাবে, বের হবো কিভাবে, এগুলা বোঝা। দেন ইভেনচুয়ালি হয়তো আমি তাদের চোখে এলিজিবল হই, তাই হয়তো আমাকে সুযোগটা দেয়, সেখানে শুরু করা। তারপর সেখান থেকে যাই রেডিও দিন রাতে, দেন ফাইনালি ল্যান্ড করি হচ্ছে রেডিও টুডে FM 89.6 এ। সেখানে আমার আর্জের ক্যারিয়ার। হ্যাঁ, তারপর তো আপনি প্রফেশনটা চেঞ্জ করলেন, হ্যাঁ। রাইট? তারপরে কি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে? হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশনও শেষ হয় ততদিনে। দেন আমি করোনার পরে প্রথম সিনেমাটা তো করোনার ঠিক আগে আগে, এরপর তো করোনার মধ্যে কোনো কাজ টাজ কোনো কিছুই নাই, এভরিথিং ওয়াজ শাট ডাউন। সো ওই সময় একটা অনিশ্চয়তা থেকেই যখন করোনা যাওয়া শুরু করলো, তখন হচ্ছে আমি একটা জবে ঢুকি। বিকজ বাসার থেকে প্রেশার ছিল, আই ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড। সো একটা এক্সপেকটেশন থাকে তো আমাদের দেশের বাবা মার, হ্যাঁ, তারা মানে এটাকে আমি আসলে বলবো সব বাবা মাই চায় যে তাদের সন্তানের লাইফটা যেন সিকিউর থাকে, বাট ফরচুন অলওয়েজ ফেভার্স দ্য বোল্ড. So to be fortunate, you have to be bold. You have to take bold decisions in your life. So I was always bold. I was always very brave throughout my entire life. আমি সবসময় উল্টাপাল্টা জিনিসই করছি। উল্টাপাল্টা বলতে হচ্ছে গিয়ে উল্টাপাল্টা বলতে ওই উল্টাপাল্টা না, 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 না। যেটা হচ্ছে গিয়ে সোজা না, স্ট্রেইট না, আমি ওইটাই করছি সবসময় আমার লাইফে ছোট থেকেই। সো আমার ইচ্ছা ছিল, বাট বাবা মার প্রেশারে আমি তখন একটা জবে ঢুকি তাদেরকে খুশি রাখার জন্য, তারা যেন আমাকে নিয়ে টেনশন না করে। তাহলে চাকরি আর অভিনয় দুটো কিভাবে সামঞ্জস্য? ওই সময় তখন পাশাপাশি করে যাচ্ছিলাম, বিকজ তখন যেহেতু আমার ক্যারিয়ারের শুরু, কাজেরও প্রেশার কম ছিল। সো আমার অফিস থেকে কিছুটা সাপোর্ট ছিল প্রথম দিকে, কারণ টিভিসি ওবিসিতে একদিন 2 দিনের ছুটি শুট থাকে, সো ওটা ম্যানেজ করা যেত। বাট আস্তে ধীরে যখন বড় বড় কাজ ঢোকা শুরু করলো, যে 7 দিন লাগবে, 5 দিন লাগবে, তখন আসলে প্রবলেম হওয়া শুরু করলো। সো দেন আমি রিয়েলাইজ করলাম যে না, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর, আই অলওয়েজ ওয়ান্টেড টু সেট দ্য স্ক্রিন অন ফায়ার। সো সেটাই আমার ড্রিম, সেটাই আমার প্যাশন। সো আমি ওইটাই করি, দিস ইজ নট মাই থিং। সো দেন আই লেফট দ্যাট অ্যান্ড আই ফুললি ফোকাসড অনটু দিস। চমৎকার, সেই গল্পটা আমরা আরো শুনবো, তবে তার আগে আপনার বন্ধু সমতুল্য একজন বড় ভাই আমাদের সঙ্গে লাইভ আড্ডা যুক্ত হয়েছেন। আচ্ছা, ওকে, দেখিনি আমাদের সঙ্গে কে আছেন ভিডিও কলের অপর প্রান্তে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আমার আরেকজন ভালোবাসা মানুষ। ভাই আমি ভালো, আমি অনেক ভালো। আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। আয়েশা, কি অবস্থা? আমার অবস্থা ভীষণ ভালো, এন্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বনলতা এক্সপ্রেসে আপনাকে প্রথম গেস্ট হিসেবে আমি পেয়েছিলাম, এবং আজকেও চক্রাকারে ঘুরে আমরা জিলানি ভাইকে পেলাম বনলতা এক্সপ্রেসে, এবং আপনাকে পেয়েছি ফোনের অপর প্রান্তে। হাউ ইজ লাইফ গোয়িং অন? আমার তো বেশ ভালো চলছে, বাসায় রেস্ট নিচ্ছি। আর তোমাদের দুজনকে অনেকদিন পর দেখে ভালো লাগছে। অনেকদিন কাজ হয় না দুজনের সাথে। ভাইয়ার বাসাটা অনেক সুন্দর। অ্যাবসলিউটলি, ভাইয়ার কন্যাটা আরো বেশি সুন্দর। ভাইয়ার কন্যাটা তো মানে আমার বউ বলে ভাইয়ার কন্যা হচ্ছে AI বেবি, একদম পারফেক্ট। তো যাই হোক, জিলানি আমার খুব মানে কাছের ভাই ব্রাদার। মানে ও মাঝে মাঝে আমরা আসলে একসাথে বেশ টাইম পাস করি, আড্ডা মারি। তো বেশ ভালো কাজ করছে ইদানিং, এটা ভালো লাগে। কাছের মানুষ ভালো ভালো কাজ করলে বেশি ভালো লাগে। আয়েশাও বেশ ভালো ভালো কাজ করছে দেখি। থ্যাংক ইউ ভাইয়া। যাই হোক, অনেক অনেক বড় হও, দোয়া আমার জন্য দোয়া করো। অবশ্যই ভাইয়া, অবশ্যই এবং ভাইয়া, আমরা দুজনেই অবশ্যই। চাই খুব দ্রুত আপনার সঙ্গে আমাদের কাজ হোক, আপনার থেকে অনেক কিছু আমি অন্তত শিখতে পারি। আমিও পারি। আমি সবসময় বলি যে শ্যামল ভাষায় দেখা হলে আমার একটা কমন কোয়েশ্চেন ভাইয়ার থাকে, কি শিখলা, নতুন কি শিখলে তুমি? তো এই কোয়েশ্চেনটা আমার যে এত ভালো লাগে। সো আমি কি এবার নতুন শিখলা, বেশ কি কিছু দেখলা, এটাও একটা হ্যাঁ, প্রশ্ন থাকে। নতুন বেশ কিছু জিনিস আমি শিখেছি এবং দেখেছি। সো আই ওয়ান্ট টু শেয়ার দোজ থিংস উইথ ইউ। হ্যাঁ, সেগুলো অনেকদিন শোনা হয় না, গল্প শুনবো, দেখা হলেই অবশ্যই। আড্ডার ছলে সব শুনে নেবো সব ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রাতের আড্ডা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমি খুব বেশি সময় নিব না, অ্যান্ড লটস অফ লাভ টু ইয়োর, কি বলবো, AI বেবি। ওকে, এত সুন্দর, মাশাআল্লাহ। আসলেই তাই, খুবই কিউট। থ্যাংক ঠিক ইউ আছে, সো মাচ ঠিক আছে ভাইয়া। ভাইয়া, দেখা হবে শুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওফ, মানে আমার এত ভালো লাগে, আমি যখনই শ্যামল ভাষাতে কাজ করি আমি না এক ধরনের কি বলবো পজিটিভ এনার্জি পাই,
হি মোটিভেটস মি আ লট। ভেরি মাচ। এবং আমাদের একসাথে যখন আমি কন্ট্রাক্টে ফার্স্ট ভাইয়ের সাথে কাজ করছিলাম, ওই মোমেন্টে ভাইয়া হচ্ছে গিয়ে ওটিটিতে সব ভালো ভালো কাজ মানে শ্যামল ভাইয়া ইজ দেয়ার। ইভেন স্টিল নাও এখনো। হ্যাঁ, মানে তখন হচ্ছে কি মাত্র শুরুর দিকের হ্যাঁ। কথা বলছি আমি, 2021 সালের কথা। এন্ড ভাইয়া ওয়াজ লাইক, মানে হি ওয়াজ লিটল বিট কনফিউজ, কারণ ওই দিনই ভাইয়ের সাথে আমার ফার্স্ট সিন। ভাইয়া ওয়াজ লাইক, এই মেয়েটা উমা করছে, মানে উমা এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। বাট আমাদের ওই ইন্টারোগেটিং সিনটা এন্টায়ার সিরিজের আমি বলবো যে আমার করা সব থেকে পছন্দের সিন। ইনডিড। এবং পুরাটা করার পর ভাইয়া ওয়াজ লাইক তানিম ভাইয়ের কাছে, যে তানিম ভাইয়া এটা আপনি কাকে নিলে, ও তো খুব ভালো করছে, মানে রিয়েলি গুড, তুমি অ্যাক্টিং ধরে রাখবা। সো এই যে একটা ছোট্ট কথা, আমি তার অনেক অনেক জুনিয়র, বয়সের দিক থেকে বলি, কাজের অভিজ্ঞতার দিক থেকে বলি, কিন্তু তারপরও তার যে আন্তরিকতা, এই যে আপন করে নেওয়াটা, দ্যাট ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ। এগুলাই হচ্ছে মানুষকে, আসলে আমার কাছে মনে হয় কি, শিল্পী, প্রকৃত শিল্পী হতে গেলে না আসলে মানুষ হিসাবে ভালো হতে হয়। রাইট। সো সেই ভালো মানুষের ধারাবাহিকতায় উনি হচ্ছে আরেকজন অসাধারণ একজন ব্যক্তিত্ব। ওনার সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে আরারাতে, ও ভিকিজাত ভাইয়ের কাজ। সেখানে ভাইয়া লিড ছিল, আমার তখন ভিকিজাত ভাইয়ের সাথে সেটা প্রথম কাজ। সো আমি প্রথম দিন, স্বাভাবিক উনি একজন ফ্যান্টাস্টিক অ্যাক্টর। সো আমিও ভাবলাম তাদের সাথে স্ক্রিন শেয়ার করব, দেখি কি হয়, কিরকম ভাবে থাকে না কি করে না করে, আল্লাহ মাহবুব জানে, আমি তো ছোট মানুষ। বাট ভাইয়া ওয়াজ সো ফ্রেন্ডলি, ভাইয়া শুরুতেই এত সুন্দর করে আপন করে নিচ্ছে। আমরা দুজন উপরে সুন্দর করে জিনিসটা রিহার্সেল করে নিজেদের মতো করে আমরা সুন্দর সিনটা ডান করে ফেললাম। মানে মনেই হলো না যে প্রথম দিন ওনার সাথে কাজ করতেছি, মনে হচ্ছিল যে অ্যাজ ইফ আমরা একজন আরেকজনের অনেক দিনের পরিচিত। সো এরপর থেকেই ভাইয়ের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়, এবং ভাইয়ের সাথে ওভারঅল সবসময় কমিউনিকেশনে থাকা, আড্ডা দেয়া আমি অনেক এনজয় করি। সে বনলতা এক্সপ্রেস তো সেই ধারাবাহিকতা আরেকটা আমাদের বন্ধুত্বটাকে আরো গাঢ় করতে সাহায্য করছে। চমৎকার। এর সাথে যে ভিকি জাহেদ ভাইয়ের কথা যে বললেন, নির্মাতা ভিকি জাহেদ ভাইয়ের সাথে আপনি খুব রিসেন্টলি একটা ধারাবাহিকে কাজ করলেন, আমাদের নীলবাড়ি। আমাদের নীলবাড়ি, রাইট। সো এই নাটকটি নিয়ে একটু শুনতে চাই। ভিকিজাত ভাইয়ের সাথে আসলে রিসেন্টলি আমি দুইটা কাজ করছি। একটা ফিকশন কৃষ্ণপক্ষ, সেটা খুব শীঘ্রই রিলিজ হবে। এখন কবে রিলিজ হবে আমি জানি না, বাট আমাদের ডান, ডাবিং টুবিং সবই শেষ, আমি জানি খুব ভেরি সুন কামিং। বাট আমরা সেই সাথে আরো একটা কাজ করতেছি যেটা এখনো স্টিল অন গোয়িং অন। আমরা হচ্ছে এটা মনে হয় 4 লট করছি অলরেডি, আমাদের নীলবাড়ি। খুবই ভালো হচ্ছে কাজটা। আর ভিকিজাত ভাইয়ের ব্যাপারে তো আলাদা করে বলার কিছু নাই, হি ইজ আনডাউটেডলি আ মাইন্ড ব্লোয়িং ডিরেক্টর। এটা কবে আমরা দেখতে পারবো? এটা আই এম নট শিওর, বাট আইস্ক্রিনের জন্য ধারাবাহিক আইস্ক্রিনের জন্য হচ্ছে। সো এইটা খুব শীঘ্রই আমরা দেখতে পারবো। আমাদের বোধহয় আর একটা লট বোধহয় আছে, তারপর হয়তো রিলিজ হবে। সো ভিকিজাত ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স মাইন্ড ব্লোয়িং। ভাইয়া ইজ লাইক, যেমন শিয়াব শাহিন ভাইকে আই কনসিডার হিমসেলফ অ্যাজ ফাদার ফিগার, তানিম নূর ভাই বড় ভাই, ভিকিজাত ভাইয়ের সাথে আমার একদম একটা ফ্রেন্ডলি সম্পর্ক। When we work as friends. এই জন্য বোধহয় 4টা কাজ করা হলো পরপর। হ্যাঁ, হয়তো সেই জন্যই ভাইয়ের সাথে কাজ করতে আমি খুবই কমফোর্টেবল। খুবই আলোচনা হয় আমাদের মধ্যে কাজে, ভাই এটা এভাবে করে না, এভাবে না, ভাই এটা এভাবে শর্টে যাওয়াটা কি, ভাই এটা এভাবে দেখেন তো, একটু এভাবে করে করি, হ্যাঁ তুমি এটা করো ওই করো, খুব মজাই লাগে। এবং আমি আবারও বলি, আমি খুব ব্লেসড যে ওনাদের মতো এরকম মাইন্ড ব্লোয়িং ডিরেক্টররা আমাকে কাজ করার সুযোগ দিচ্ছে তাদের সাথে। হ্যাঁ, সবাই যেটা চায় সেটা আমি আল্লাহর রহমতে পাচ্ছি। আর অনেক ভালো কাজ আপনি করুন, কিন্তু মানে কথা বলতে বলতে আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে তার আগে কিছু কমেন্টস পড়ে নিতে চাই। ওকে, প্লিজ। নাসিমা মান্নান লিখেছেন, ফিউচার সুপারস্টার। আচ্ছা, আপনি কি চেনেন? উনি হচ্ছে আমার মাদার ইন ল। ও, আমরা প্রেডিক্ট করছিলাম, আমার টিম আমাকে বলছিল যে খুব সম্ভবত উনি ওনার মাদার ইন ল। থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ। I will try my best to live up to your expectation. I will try my best. থ্যাংক ইউ সো মাচ আন্টি, আমাদের সঙ্গে এত রাত পর্যন্ত জেগে থেকেছেন, আপনি জেগে আছেন, তার জন্য অনেক অনেক ভালোবাসা আন্টি। থ্যাংক ইউ আম্মু। ও, আমাদের জাহিদ প্রীতম ভাইয়া লিখেছেন, দুইজন প্রিয় মানুষ ভাইয়া, আপনিও আমাদের দুজনের ভীষণ ভীষণ প্রিয় মানুষ। I love him. আমাদের বুক পকেটের মানুষ আপনি। ঠিক আছে, I always wanted to work with him. এই মানুষটার সাথে আমার সব সময় নিয়ত ছিল তার সাথে আমি একটা কাজ করব। ফাইনালি সেটা পূরণ হয়েছে, and I'm so happy. হ্যাঁ, আমরা এটা সাসপেন্সটা আচ্ছা, রাখি, এটা আমরা আমরা এখনই না বলি, এটা পরে বলবো, এটা এখন আমার বলা মানা। তাহলে আমার জাহিদ প্রীতম সামনের কাছে আমাকে নাও নিতে পারে। না, এরকম নির্দয় না ভাইয়া, ভাইয়া ইজ আ ভেরি সুইট কাইন্ড হার্টেড পারসন। ভেরি সুইট, আই লাভ হিম। রাইট। আমি যদি মেয়ে হইতাম আমার মনে হয় তার সাথে প্রেম হইতো, ঠিক আছে, বাট
ছেলে হয়েছে সমস্যা নেই, প্রেম না হবে না না না, এটাও হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। উনি অলরেডি মানে আমার দেখা মতো উনি রাব্বি ভাইকে টানা ওনার কাজে নিয়েছেন, তানভীর ভাইয়ের সাথে টানা ওনার প্রেম চলেছে। আপনার সাথে যেহেতু শুরু হয়ে গেছে, এই প্রেম অবিরত চলবে। হ্যাঁ আমি চাই ভাই, আমার কোনো প্রবলেম নাই। আজাদি হোসেন লনি লিখেছেন, নাও ওয়াচিং রাতের আড্ডা ইন লাইভ অন NTV. Today's guest is actor Arifin Zilani. Welcome to Rater Adda in Live. Thank you so much for joining থ্যাংক us. ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ। মিলন লিখেছেন, রুমকির সংসার নাটকে আরিফিন ভাইয়ের অভিনয় দেখে ভাইয়ার অভিনয়ের ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ, Okay. থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। আমার জন্য দোয়া করবেন, এটা আমি একটা ফিকশন করছিলাম, সো আপনি যে সেটা সময় নিয়ে দেখছেন এই জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো কাজ দিতে পারি, যেন আপনার আরো ভালো লাগে। বাহ, চমৎকার। লিটন লিখেছেন, বনলতা এক্সপ্রেসে আরিফিন ভাই সহ সবার অভিনয় অসাধারণ ছিল। থ্যাংক ইউ, বনলতা এক্সপ্রেস দিয়েই আরিফিন ভাইয়ের অভিনয়ের ফ্যান হয়ে গেছি আমি। থ্যাংক ইউ লিটন ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। আশা লিখেছেন, রোশনি শর্ট ফিল্মে আরিফিন ভাইয়ার অভিনয় এক কথায় অসাধারণ ছিল। থ্যাংক ইউ, এটাও দেখছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড, Sorry. আমি এক্সপেক্ট করি নাই এটা যে দেখছেন আপনি, বাট থ্যাংক ইউ সো মাচ যে এটা দেখছেন। প্লিজ দোয়া করবেন যেন আরো ভালো করতে পারি, আরো ভালো। আর একটি কমেন্ট আছে, মিরাজ লিখেছেন, একটি সত্য ঘটনা অবলম্বনে শর্ট ফিল্ম, একটি সত্য ঘটনা অবলম্বনে শর্ট ফিল্মটা আরিফিন ভাইয়ের ক্যারিয়ারে বেস্ট একটি কাজ, খুবই ভালো লেগেছিল। থ্যাংক ইউ সো মাচ, হার্ট ফেল্ট, থ্যাংক ইউ সো মাচ। এতগুলো কাজের নাম তো আমিই জানি না, মানে আমার খুবই ভালো লাগছে যে দর্শকরা কাজগুলো দেখেছেন এবং মনে রেখেছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দর্শকদের কাছ থেকে এটা পৌঁছাইছে, বাহ। এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং দর্শকদের প্রতি অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে, যে আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার কাজটা দেখছেন এবং সেটার একটা প্রপার ইভ্যালুয়েশন দিচ্ছেন। এটা আমাকে অনেক ইন্সপায়ার করবে এবং আমি আপনাদেরকে ওয়াদা করতেছি আমি সামনে আরো 20 গুণ বেশি পরিশ্রম করব যেন আরো ভালো করতে পারি। আপনার এই স্পিরিট আপনি ধরে রাখুন, আপনার যত চাওয়া আছে সব চাওয়া উপরওয়ালা পূর্ণ করুক, সেই দোয়া থাকলো আমার সবসময়, এবং আমাদেরও যেন একসাথে কাজ করার সুযোগ আসে ইনশাআল্লাহ, আই উইল লাভ দ্যাট। একজন গুণী নির্মাতার একটা ভালো স্ক্রিপ্টে সেই কাজ যেন আমরা পাই, সেই অপেক্ষায় আমি থাকলাম। আমিও রইলাম। ওকে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই মুহূর্তে আমাকে বিদায় নিতে হবে। ওকে, সো দর্শক, এই ছিল আমাদের রাতের আড্ডা। যারা আমাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা, এবং সেই সাথে যারা আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে তাদের ভালোবাসার কথা বিনিময় করেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই রাত পর্যন্ত জেগে থাকার জন্য। দর্শক, নতুন আড্ডা নিয়ে আমি আগামী সপ্তাহে আরও একবার ফিরে আসবো। তবে আজকে আয়েশা খান আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন। শুভরাত্রি।